সবাই মোটামুটি জয়েন করতেছে, আমরা স্টার্ট করে দেই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা বাকি সব জিনিস ফালাই দিলাম। আমরা এখন কথা হলো কম্পোজিশন নিয়ে। কম্পোজিশন কি? কম্পোজিশনটা হলো যে আমাদের একটা যে ডিজাইনের যে লেআউট থাকে না, কোনটা কোন জায়গাতে বসবে, টেক্সট কিভাবে বসবে, ওই জিনিসগুলা। আমরা বেসিক যদি কম্পোজিশন চিন্তা করি, প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করতে যাই, বেসিক কম্পোজিশনটা কি, যে একটা ডিজাইন এভাবে একটা আর্টবোর্ড হয়। আমরা এটা ফিল কালারটা অফ করে দিই, আমরা ব্রাশ দিয়ে দেখে আমাদের এরকম একটা আর্টবোর্ড হয়। তারপর আমাদের প্রোডাক্ট হয়। অনেকে এখানে অর্ডার নাও লেখেন, আবার এখানে টেক্সট লেখেন, লোগো লেখেন। এটা কি কমন কম্পোজিশন, তাই না? কমন কম্পোজিশন হতে পারে। তারপরে আমরা প্রোডাক্টের পাশে এই আবলা জাবলা কিছু জিনিসপত্র এলিমেন্ট ইউজ করি। এই শেষ, ডিজাইন শেষ। এখন সব ডিজাইন কি এই একই রকম হবে? এই সেম ভাবে যাবে? সেম ভাবে টেক্সট, লোগো, শেষ? এটা কি সব এভাবে যাবে? না। এভাবে হলে প্রত্যেকটা ডিজাইন আমাদের একই রকম হয়ে যাবে, দেখতে একই রকম লাগবে। আহ মনে করেন আপনি যদি প্রত্যেকদিন আপনার আর একটা ভাই আছে, আমরা প্রত্যেকটা দিন মনে করেন আপনারা একই রকমের শার্ট পরেন, তাহলে আপনাকে দুজনকে দেখতে একই রকম মনে হবে। আপনি যদি প্রতিদিন যদি মনে করেন একই জায়গাতে টেক্সট লিখতেছেন, একই জায়গাতে প্রোডাক্ট বসাচ্ছেন, প্রতিদিন আপনাকে একই ডিজাইন লাগবে। শুধু হয়তো বা প্রোডাক্টের কালার চেঞ্জ, হয়তো বা সাইজ চেঞ্জ, এগুলি। তাছাড়া একই রকম লাগবে। এখন একই রকম থেকে আমাদেরকে বের হইতে হইলে আমাদেরকে কাজ করতে হবে কম্পোজিশন নিয়ে। কম্পোজিশন নিয়ে কাজ করতে হবে। কম্পোজিশন কিভাবে কাজ করে আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন কম্পোজিশন কতটা ইম্পর্টেন্ট। এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা কিভাবে কাজ করছি, আমরা এমন ভাবে পাতাটাকে ইউজ করছি, মডেলটাকে একটা সাইড করে। মডেলের যে মনে করেন যে স্কিন যে ফ্রেশ, ওই জিনিসটাকে আমরা বুঝাইছি একটা মডেল আই ক্যাচি করার জন্য। মডেল কি করে? মডেল কয়েকটা কারণে ইউজ করা হয়। এক হচ্ছে অ্যাট্রাকশনের জন্য। আপনি মডেল ইউজ করলে যখন আপনি স্ক্রোল করবেন, আপনার অ্যাট্রাকশনের জন্য আপনি ওখানে দাঁড়াবেন, এই জন্য আর কি। তারপর আরেক কয়েকটা জিনিসের জন্য আছে, সেটা হলো যে আপনার এখানে ডিজাইনের লুক অ্যান্ড ফিল চেঞ্জ করার জন্য মডেল ইউজ করি আমরা অনেক সময়। আরেকটা হয়েছে যে কন্টেন্ট অনুযায়ী আমরা মডেল ইউজ করি। তো দেখেন আমরা কম্পোজিশনটা এভাবে সাজাইছি, এটাকে জাস্ট আসসালামু আলাইকুম স্লাইস স্যার। করে আমরা 100 স্লাইস করে এই পাশে 100 এবং এই পাশে 100 করে দিছি। মানে এই পাশে 50, এই পাশে 50 করে দিছি আর কি। এই একটা পুরো প্রশ্ন ছিল। ডিজাইনটাকে এবার মধ্যেখানে স্লাইস করে। ঠিক আছে? তো তেমনি আর একটা ডিজাইন দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন সেখানে আমরা কিভাবে ইউজ করছিলাম। দেখেন এখানে আমি কিভাবে ইউজ করছি। এখানে আমরা মডেল এবং প্রোডাক্টটাকে দুটাকে দুই পাশে রেখে এখানে টেক্সটের উপর এখানে আমরা একটু খালি জায়গা পাই রাখছি, যেখানে আমরা টেক্সট গুলাকে প্লেসমেন্ট করছিলাম। তো দেখেন এখানে এবং ওইখানে দুইটা জিনিসটাকে দেখেন, দুইটা কম্পোজিশন ডিফারেন্ট প্রায়, কিন্তু ডিজাইন দুইটা একই রকম প্রায়, কিন্তু দুইটা ডিজাইন একটা ডিফারেন্ট একটা ভাইব ক্রিয়েট করছে। আমরা যখন ছবিটিকে একটু ক্লোজ করি, এটাকে দেখেন, আমরা এটাকে জুম ইন করছি, ঠিক আছে? এটা যদি আমরা একটু ছোট করি, ডিজাইনটা অন্যরকম হবে। এটাকে যদি আরেকটু জুম করি, ডিজাইন আরেকটু হবে। আমি চাইছিলাম এই ডিজাইনের নাক পর্যন্ত রাখতে, তখন দেখছি যে এই ডিজাইনের এই ছবির অন্যরকম একটা লুকের ফিল আসে ডিজাইনটার মধ্যে। তো কম্পোজিশন অনেক ইম্পর্টেন্ট, কারণ কম্পোজিশন যদি আপনি না করেন, তাহলে আপনার প্রায় ডিজাইন একই রকম, একই ভাইব, একই রকম জিনিসপত্র লাগবে। ব্যাকগ্রাউন্ড তো ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড অনেক ইম্পর্টেন্ট। তার সাথে সাথে ছোট ছোট জিনিস অনেক ইম্পর্টেন্ট, যেমন এই ডিজাইনটা দেখছেন, এখানে সি প্লাসটা অনেক বড় করে লেখা, তাই না? এই বড় লেখাটা আমার ডিজাইনের ভাইবটাকে চেঞ্জ করে দিছে, কিন্তু এই ডিজাইনটা আর এই ডিজাইনটা কিন্তু একই রকম, তাই না? প্রায় একই রকম না?
দুইটা ডিজাইন, কিন্তু দুইটা ডিজাইনের পার্থক্য কোন জায়গাতে ঘটছে বলতে পারেন? দুইটা ডিজাইনের পার্থক্য ঘটছে, আমরা এখানে এই যে সি প্লাসটাকে লিখছি, টেক্সটের যে একটা প্লেসমেন্ট করছি, ওইটাই আমাদের খেলাটা চেঞ্জ করে দিচ্ছে ডিজাইনে। এই দুইটা ডিজাইনের মধ্যে এটা একটা পার্থক্য। এবার আরেকটা কম্পোজিশন দেখাই। এটা হচ্ছে এটা, আমরা এটাকে এই পাশে আনলাম, আমরা আহ, এই ডিজাইনটাকে এবার এই পাশে নিয়ে আসি। দেখেন তিনোটাতে প্রোডাক্ট আছে, বাট আমরা এখানে খেলছি কি নিয়ে? খেলছি টেক্সট নিয়ে, খেলছি কম্পোজিশনের, মনে করেন টেক্সটের যে ভ্যারিয়েশন ওইটা নিয়ে আমরা খেলছি। সব জায়গায় সব সময় যে প্রোডাক্টটাকে একা বেঁকা করে দিলাম এমনটা না, টেক্সটেরও কিছু খেলা আছে, যেটা আপনার কম্পোজিশনে অনেক ইম্পর্টেন্ট। দেখেন আমরা এখানে কি করছি, কিছুই না, টেক্সটটাকে এমন ভাবে প্লেস করছি যাতে করে প্রোডাক্টের সাথে অ্যালাইন থাকে। আমরা এই টেক্সট পড়বো, তারপরে এটা, তারপর আমরা প্রোডাক্টে দিয়ে চোখ যাচ্ছে, বা প্রোডাক্টের চোখ যাইলে উপরে আমরা এই টেক্সটে দিয়ে চোখ যাবে, তারপরে উপরে এটা, তারপরে আমরা নিচে সুন্দর করে একটা ছোট টেক্সট লিখে দিছি, ওটা কুল একটা ফিল দিছে। তো প্রত্যেকটা ডিজাইনে ছোট ছোট কিছু জিনিস থাকে যেটা আমাদের ডিজাইনের লুক অ্যান্ড ফিল চেঞ্জ করে দেয়, এবং আমাদের ডিজাইনটাকে প্রতিটা ডিজাইন থেকে একটু আলাদা করে রিপ্রেজেন্ট করে। তো কম্পোজিশন অনেক ইম্পর্টেন্ট, কম্পোজিশন, টেক্সট প্লেসমেন্ট, এগুলো অনেক ইম্পর্টেন্ট, যে আপনারা এক এক প্রত্যেকটা ডিজাইনকে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট দেখাবেন, এই জন্য আমাদের কম্পোজিশনটা অনেক দরকার হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আসি কিভাবে কম্পোজিশন আমরা কিভাবে করব, বেস্ট কম্পোজিশন শিখবো কিভাবে। আচ্ছা, কম্পোজিশনকে বেস্ট করার জন্য আপনাকে কয়েকটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে যে একটা ইয়াতে যাই, আমার এখানে একটা ছবি ছিল, আমি ওটা দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা যারা এই কোর্সে করবেন, তারা আমার এই যে কোর্সটা দেখতে পাচ্ছেন, এই কোর্সটা পেয়ে যাবেন টোটালি ফ্রিতে। এই কোর্সটা টোটালি ফ্রিতে আপনাদের জন্য গিফট হিসেবে থাকবে আমার পক্ষ থেকে, যারা সোশ্যাল মিডিয়া এই কোর্সে অ্যাডমিশন নিবে তাদের জন্য। আচ্ছা, আমি এটা পাচ্ছি না, এটা পরে দেখাবো নি, সমস্যা নেই। আচ্ছা, আমরা বেস্ট কয়েকটা কম্পোজিশন দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এগুলার কথা বলতেছি। ওকে, এবার আপনাদেরকে দেখাই। দেখেন আমরা এখানে প্রত্যেকটা মডেল, আমাদের প্রায় টাইমে মডেল নিয়ে ইমেজ নিয়ে আমরা কাজ করি, আমাদের প্রায় টাইমে সেম মডেল হয়ে যায়, সেম ডিজাইন হয়ে যায়। দেখেন এখানে আমাদের এই কম্পোজিশনটা দেখেন, আমাদের মডেলটাকে অ্যাঙ্গেল করে আমরা কিভাবে টেক্সটটাকে প্লেসমেন্ট করছি বড় করে। তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাই, এই ডিজাইনটা দেখেন, এবং এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা দেখেন। আমাদের এখানে প্রত্যেকটা মডেল ইমেজ, এখানে দেখবেন অনেকগুলা মডেল ইমেজ আছে, প্রত্যেকটা মডেল ইমেজ একই রকম লাগে না, চেঞ্জেস আছে, হয়তো টেক্সট প্লেসমেন্টটা একটু চেঞ্জ করছে,
নালকে মডেলটাকে একটু চেঞ্জেস নিয়ে আসছে। এই জন্য আমাদের প্রত্যেকটা ডিজাইন একটু ভিন্ন ভিন্ন লাগে। তো আমাদেরকে মেইনলি কম্পোজিশনের টেক্সট, তারপরে ইমেজটা কোন জায়গাতে বসবে, টেক্সটটা কিভাবে প্লেসমেন্ট হবে, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে। হয়তো টেক্সট উপরে বসবে বা মডেল সাইডে বসবে, মডেলটাকে একটু জুম করতে হবে, মডেলটাকে হয়তো বা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে হবে। মোট কথা হলো যে দিন শেষে আপনি যদি একইভাবে সবকিছু করতে যান, আপনার ডিজাইন গুলা একই রকম লাগবে, নতুনত্ব থাকবে না, দিন শেষে আপনি হতাশ হয়ে যাবেন। তো আপনাকে প্রত্যেকটা ডিজাইনে চিন্তা করতে হবে নতুন নতুন কি করা যায়। দেখেন এখানে অনেক কম্পোজিশন আছে, অনেক 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 কম্পোজিশন আছে। টেক্সট কেউ নিচে লিখছে, কেউ মডেলটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছে, করে টেক্সটটাকে অন্যভাবে দেখাইছে। এক একজন এক এক ভাবে দেখাইছে, এটাই মেনলি আমাদের যে মজাটা। ওইটাই হচ্ছে আমাদের মনে করেন ডিজাইন ডিজাইন কম্পোজিশন, এটাই একটা মজা, যে আমরা কিভাবে কম্পোজিশনটা চেঞ্জ করে ডিজাইনের মেন বিষয়টাকে ফুটাই নিয়ে আসতে পারি। আমরা যদি প্রতিটা ডিজাইন একই জায়গাতে একই রকম বসাই, তাহলে আমাদের নতুনত্ব এটা থাকবে না। এটাতে দেখেন বাচ্চাটাকে একটা সাইডে দিয়ে কি সুন্দর টেক্সটটাকে একটা পাশে ইউজ করছে। এই বাচ্চাটার আর একটা কম্পোজিশন দেখেন, এটাকে কত সুন্দর করে করছে। তারপরে এই ডিজাইনটা দেখেন, আমাদের মডেলটা এই পাশে বসছে, এই পাশে একটা শেপ দিছে, শেপ দিয়ে এটার ভিতরে আমরা টেক্সট গুলাকে লিখছি। অনেক কুল, কুল একটা ভাইব আছে। এটাকে দেখেন কত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে জিনিসটা। তো কম্পোজিশন শিখতে হলে আপনাকে বেশি বেশি ডিজাইন দেখতে হবে, এবং আপনাকে চিন্তা করতে হবে যে কোনটাকে একটু চেঞ্জেস করে নিয়ে এসে প্রোডাক্টটাকে একটু যদি বড় করে যদি আমরা যদি রিপ্রেজেন্ট করি, তাহলে টেক্সটটাকে কি কিরকম লাগবে এবং টেক্সটটা পড়তে বোঝা যায় কিনা। এবং মানে টেক্সটটাকে যদি আমরা ক্লিয়ার যদি না বুঝতে পারি, না দেখতে পারি, না ইয়ে করতে পারি, তাহলে অবশ্যই লাভ নাই। টেক্সটটাকে আপনার যত কম্পোজিশনে চেঞ্জ করেন না কেন, টেক্সট ভিজিবল হইতে হবে, পড়তে বুঝতে হবে, এবং আহ, কি নিয়ে কাজ হচ্ছে এবং সেটা আপনাকে বুঝতে হবে। মনে করেন যে আপনি কি নিয়ে যে কাজটা করতেছেন, ডিজাইনে যেন ওই ভাইবটা যেন থাকে। যদি না ভাইব থাকে তাহলে অবশ্যই লাভ নাই। Okay? আচ্ছা, ডিজাইন কম্পোজিশন কিভাবে শিখবো? আচ্ছা, ডিজাইন কম্পোজিশন শেখার জন্য আপনাকে বেশ যে জিনিসটা, সেটাই তো আগে বললাম, সেটা হলো যে আমাদের প্রচুর ডিজাইন দেখতে হবে। ডিজাইনের জিনিসটাকে বুঝতে হবে যে কে কিভাবে প্লেসমেন্ট গুলা করছে। ডাবের কিছু ডিজাইন আছে, ডাবের কিছু ডিজাইন আছে, ডাবের কিছু ওকে, দেখেন ডাবের কিছু কম্পোজিশন আছে, এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন ওরা জিনিসগুলাকে কিভাবে রিপ্রেজেন্ট করে। দেখেন ওরা কিভাবে ডিজাইন গুলাকে রাখতেছে, কিভাবে প্লেসমেন্ট গুলা করতেছে। ওরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে অনেক কাজ করে, যেগুলা অন্যরকম একটা ভাইব দেয়। দেখেন উপরে কি সুন্দর করে ইউজ করতেছে। তো এটাই আপনাকে দেখতে হবে, কম্পোজিশন দেখতে হবে, কম্পোজিশন দেখতে হবে, কম্পোজিশন থেকে নতুন নতুন কম্পোজিশন থেকে নতুন নতুন আইডিয়া নিতে হবে। মানে একটা আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে মনে করেন একটা ব্রিফ দেওয়া হয়েছে, এক গাদা এতগুলা ব্রিফ দেওয়া হয়েছে, এতগুলা ব্রিফ দেওয়া হয়েছে। এখন এখানে অনেকগুলা টেক্সট আছে, অনেকগুলা ফাইল আছে, কোনটাকে কোন জায়গাতে বসায়া ফাইনাল আউটপুট নিয়ে আসা যায়, ওইটাকে আপনাকে চিন্তা করতে হবে। তো ওই জিনিসগুলো মাথায় রাখবেন। মেইনলি ডিজাইন করার সময় শুধু যে ডিজাইন করছি এক জায়গাতে টেক্সট একই জায়গাতে সবকিছু, এমনটা না। প্রতিটা ডিজাইনে নতুন ভাব, নতুন কিছু রাখতে হলে অবশ্যই আপনাকে ইয়া করতে হবে, আপনাকে নতুন নতুন ডিজাইন দেখতে হবে। নতুন নতুন ডিজাইন দেখলে নতুন নতুন ডিজাইনের আইডিয়া আসবে। আচ্ছা, এখন নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স কি
কম্পোজিশন শেখার জন্য, একটু কম্পোজিশন শেখার জন্য টিপস এন্ড ট্রিক্স হয়েছে আমি শিখাই। মনে করেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যে প্রোডাক্টে মডেল ইউজ করবেন। এখন কয়েকটা জিনিস আপনাকে শিখে আসতে হবে, মানে একটা টাইম, সার্টেন টাইম পর্যন্ত আপনাকে ওই জায়গাতে ফ্লোতে আপনাকে থাকতে হবে, নাইলে আপনি শিখতে পারবেন না। সেটা হলো কি, আপনাকে প্রথমত ডিজাইন কপি করতে হবে। মনে করেন যে এই একটা কম্পোজিশন, তাই না? কম্পোজিশনে এটাকে আমি যদি এরকম কম্পোজিশন করতে যাই, তাহলে কি লাগবে? একটা মডেল লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি মডেলটাকে একটু সাইডে দিব, এখানে একটি স্পেস দিয়ে আমি এখানে প্রোডাক্টটাকে বসাবো। আর এই জায়গাটাকে একটু চোখে লাগানোর জন্য এদিক দিয়ে একটা পাতা দিয়ে ব্লার করে দিছি। এবং এই জায়গাটাকে খালি রাখবো কেন? অবশ্যই আমার টেক্সট বসাইতে হবে। আর যদি টেক্সট না বসাইতে পারি, তাইলে তো এই জায়গাটা দিয়ে লাভ নাই। ওকে। তো এরকম আপনাকে মেইনলি, এক হলো যে প্রথমত ডিজাইন কালেক্ট করতে হবে, অনেকগুলো ডিজাইন কালেক্ট করতে হবে, দেখতে হবে কারা কোন জায়গাতে প্লেসমেন্ট করে টেক্সটটাকে কিভাবে ফোকাস করছে, এবং প্রোডাক্টে কিভাবে ফোকাস করছে, মডেল কিভাবে ফোকাস করছে। তো আপনাকে টেক্সট, আপনাকে টোটাল প্লেসমেন্টের বিষয়গুলোর জন্য ডিজাইন কালেক্ট করে ডিজাইন দেখা, এবং কে কিভাবে, আপনি যদি একটা মডেল নিয়ে কাজ করেন, কে কিভাবে মডেলটাকে ফোকাস করছে, কে কিভাবে মডেল এবং প্রোডাক্ট দুইটাকে প্লেসমেন্ট করছে, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তো আর এটার জন্য বেস্ট হয়েছে কি জিনিস, আপনাকে মনে করেন যে মজার একটা জিনিস বলি, এটা মনে করেন ডাব, এটা কি? কন্ডিশনার, চুলে দেয় এরকম কিছু একটা। আপনি এখানে কি করতে পারতেন, এটা যদি মনে করেন হেক্সাসলের জন্য করতেন, হেক্সাসল বসাইতে পারেন, আর এখানে হাত ধুতেছে এরকম একটা ছবি হইতে পারে, এখানে টেক্সট হইতে পারে। পারে না? অবশ্যই পারে। তো ওইরকমই আপনাকে চিন্তা করতে হবে প্রোডাক্ট টু প্রোডাক্ট, ঠিক আছে, মডেল টু মডেল, এই টাইপের ইন্সপিরেশন নিতে হবে। কে প্রোডাক্ট গুলাকে কিভাবে প্লেসমেন্ট করতেছে, এবং কে আপনার মডেল গুলোকে কিভাবে বসাইতেছে, এই জিনিসগুলা দেখেন কি সুন্দর করে আমাদের টেক্সটটাকে প্লেসমেন্ট করছে এবং আমাদের প্রোডাক্টটাকে প্লেসমেন্ট করছে। খারাপ লাগে না, ভালোই লাগে। তো এগুলো হলো মেনলি আমাদের কম্পোজিশন ট্রিক্স, টিপস এন্ড ট্রিক্স। আর কম্পোজিশন অনেক মাথায় রাখবেন, কারণ আপনাকে দিন শেষে আপনি যত কিছুই করেন, কম্পোজিশন অনেক ইম্পর্টেন্ট। কম্পোজিশন আপনার লাগবেই। কম্পোজিশন ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না, প্রত্যেকটা ডিজাইন একরকম হয়ে যাবে, ডিজাইনে নতুনত্ব আসবে না, এই একটা বিষয়। ওকে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আনসার করতেছি। হ্যালো, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এই বিষয়ে কোশ্চেন নাই ভাই। বুঝি না, আপনি ইকো আসতেছে। দাদা, হ্যালো। হ্যাঁ মিরাজ ভাই বলেন। জি ভালো আছে, আমি সকালে কথা হয়েছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনার ডিজাইন গুলো আসলে সবারই পছন্দ হয়। তো এই যে ধরেন যে আমি হচ্ছে কার নিয়ে হচ্ছে একটা ডিজাইন করব, সো এই যে কারের সাথে রিলেটেড যে হচ্ছে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, মানে যেগুলো যায় আর কি, সো এইগুলো হুম। আসলে মানে আপনার যে মানে খোঁজার ক্ষেত্রে আসলে আপনি কিভাবে আর কি এইগুলার মানে রিসোর্স গুলো আসলে কিভাবে খুঁজেন আর কি, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন তো দাদা। ভাইয়া বুঝি নাই। আমার একটা প্রশ্ন। আচ্ছা ভাই, আবার একটু প্রশ্নটা করবেন। জি বলতেছি যে হচ্ছে ধরেন যে হচ্ছে আমি একটা কার নিয়ে হচ্ছে মানে ডিজাইন করব, তাই না? হ্যাঁ। তো আমি কারের জন্য মানে রিসোর্স গুলো মানে আপনি কিভাবে এক্স্যাক্টলি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো যে ইউজ করেন, মানে দেখা যায় যে সবগুলো একদম ইউনিক ইউনিক হয় এবং কনসেপ্ট গুলো অনেক সুন্দর হয়। তো আপনি আচ্ছা কিভাবে আর কি মানে রিসার্চ করেন, এটা আর কি আমাকে যদি একটু আচ্ছা, শেয়ার করতেন। প্রথমত আমি যে জিনিসটা করি, আমি কখনো একটা ব্র্যান্ডের বা একটা প্রোডাক্টের জন্য কাজ করার জন্য সরাসরি আমি কোনো ইমেজ খোঁজ করি না। আগে আগে থেকে কিছু জিনিস কালেক্ট করে রাখি। মনে করেন আমি একটা ডিজাইন করব, ওটার জন্য আমি আগে থেকে মনে করেন 10-12টা ব্যাকগ্রাউন্ড কালেক্ট করি, খুঁজে খুঁজে সময় নিয়ে কালেক্ট করি, এবং ওই জিনিসগুলার পরে আমি ডিজাইনে গিয়ে ওগুলোকে ইমপ্লিমেন্ট করি। তো জিনিস কি, আপনি কখনো সরাসরি খুঁজতে গেলে
ভালো ব্যাকগ্রাউন্ড পাবেন না। আপনাকে আগে থেকে মাথায় রেখে যখন আপনি খুঁজবেন, আপনাকে ওইভাবে ডিসাইড করে নিতে হবে এই ডিজাইনটা আমি এই জায়গাতে প্লেস করতে পারি, এই জায়গাতে ইউজ করতে পারি। ওইভাবে মাথার মধ্যে চিন্তাধারা রাখতে হবে, না হলে আপনি ভালো ডিজাইনে ভালো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন না। জি, ধন্যবাদ দাদা, ঠিক আছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি আপু। হ্যাঁ, আমি হচ্ছে আপনার যে পাই এইচআর নিয়ে কাজ করছেন ওইরকম অনেকগুলো ডিজাইন দেখছি। তো আমাদেরও হচ্ছে বেসিক্যালি মোবাইল অ্যাপ্লিকেশন। তো আমরা হুম। হচ্ছে কি আমাদের ডিজাইনে অনেক বেশি ভ্যালু অ্যাড করতে থাকি একটা মেইন কপির সাথে। তো দেখা হুম। গেছে কি যে আমার যিনি ব্রিফ দেয় উনি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ওনার ইয়া থাকে যে পিছনে হিউম্যান টাচ কিছু দাও, হিউম্যান টাচ কিছু দাও, রিয়েলিস্টিক লাগে এরকম লাগে। আবার অনেক বেশি গর্জিয়াস বা ওইরকমও পছন্দ করে না। তো আমি দেখা গেছে কি যখন মানে কোনো ইন্সপায়ারেশন ইমেজ খুঁজতে যাই তখন একটু মানে হিমশিম খেয়ে যায়। দেখা গেছে যে সেটা খুব বেশি ম্যানিপুলেশন টাইপের কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে যায়, বা দেখা গেছে যে খুব ডিজাইনটা খুব সুন্দর বাট খুব অল্প একটা টেক্সট, কিন্তু আমাকে ওই জায়গাটাতে খুব অনেকগুলো টেক্সট দিতে হবে। দেখা গেছে যে মনে করেন যে চারটা পাঁচটা ভ্যালু দিতে হবে, একটা মেইন কপি দিতে হবে, আবার একটা সিটিএ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি খুব মানে একটু প্যারা খেয়ে যাই যে আমি কিভাবে অ্যাকচুয়ালি এইরকম ইন্সপিরেশন নিতে পারি, এরকম ডিজাইন গুলা কোথায় পাবো, যদি একটু ইয়া করতেন, বলে আচ্ছা দিতেন। আমি বলি। তো মেনলি আমরা যে ক্লিন ডিজাইন গুলা করি, এই ডিজাইনটা দেখেন, এটা থেকে অনেক কিছু ইউজ করছে, অনেক কিছু না ইউজ না। করে নাই, অনেক কিছু ইউজ করে নাই। তো এটা তো আছেই। আমরা ক্লিন ডিজাইনের জন্য আমরা যখন টেক কোম্পানির জন্য চিন্তা করব, অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। টেক কোম্পানির জন্য চিন্তা করলে ফার্স্টে চিন্তা করতে হবে ইউআই। ঠিক আছে, ইউআই ইউএক্স এর কথা চিন্তা করতে হবে, তার সাথে কানেক্টেড করে আমি ডিজাইনটাকে যতটুকু সামনে নিয়ে যাইতে পারি। টেক কোম্পানির জন্য টেক কোম্পানি অলওয়েজ কি করে, ক্লিন একটা ভাইব থাকে। তো আমাকে সাবজেক্টটা বুঝতে হবে যে আমরা কি নিয়ে কাজ করতেছি। মনে করেন কর্পোরেট নিয়ে কাজ করতেছি, তাই না? অবশ্যই আমাকে জি সাদা ভাইয়া। মাটা ক্লিন ডিজাইন করতে হবে। জি জি। তো আমাকে যখন আমি ক্লিন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, অবশ্যই আমাকে ক্লিন ওইভাবে ব্যাকগ্রাউন্ড বসাইতে হবে, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে, যেটা আমার বেশি চোখে লাগবে না, কিন্তু আমার পিছনে একটা মনে করেন ডিজাইন একটা ভ্যালু ক্রিয়েট করবে। মনে করেন কর্পোরেট, আমি একটা অফিস ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। অফিস তো অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক রঙিন, আহ রং চড়া, ঠিক আছে, অনেক কিছুই আছে। তো আপনাকে কি করতে হবে, ক্লিন ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে, যেটা মনে করেন যে হোয়াইট, যেটাকে আমি একটু অপাসিটি কমাই দিলে হালকা বুঝে যাবে পিছনে আমার মনে করেন যে ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু যেটা আমাকে ডিস্টার্ব করবে না, যেটা আমাকে প্রবলেম ক্রিয়েট করবে না আমার ডিজাইনে, ওইরকম চিন্তা করতে হবে। যেমন আমি পাইচারের জন্য করছিলাম, ওইখানে যদি বলি আহ বেশিরভাগ জিনিস এলিমেন্ট দেখবেন হোয়াইট টাইপের, হয়তো বা ওইটাকে আমি আহ হোয়াইট ছিল না, ওইটাকে আমি হোয়াইট করে নিছি, বা ওইটা একটু অ্যাশ ছিল, ওইটাকে আমি একটু ব্রাইটনেস বাড়ায় একটু হোয়াইট করে নিছি। তো ওইভাবে হ্যাঁ চিন্তা করতে একটু। হবে। যেমন হ্যাঁ, এই যে আপনি পাইচারের যে ডিজাইন গুলো করছেন মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে, আমি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য মানে অলমোস্ট সেম টু সেম ক্যাটাগরি করে মানে ট্রাই করছি করার জন্য। আমি জানি না অ্যাকচুয়ালি কতটা ভালো হয়েছে। হুম, আমি দেখাবো না পরে আপনাকে ইয়াতে। অবশ্যই। ভাই কন্টিনিউ। এবার দেখেন, এইখানে দেখেন অনেকগুলো ক্লিন ডিজাইন আছে। আপনি যখন ক্লিন ভাইবের এক হচ্ছে ক্লিন ফোন, ফোন ইউআই টাইপের যে ডিজাইন গুলো হবে, অবশ্যই ওগুলোর জন্য আপনাকে চিন্তা করতে হবে ক্লিন টাইপের যে ব্যাকগ্রাউন্ড। ক্লিন ব্যাকগ্রাউন্ড বলতে আপনাকে ইউআই, এক কথা হচ্ছে আপনাকে ইউআই ফলো করতে হবে, তাহলে আপনি ক্লিন ডিজাইন করতে পারবেন। আর হলো যে আরেকটা জিনিস, এখন বর্তমানে দেখবেন যে ইনস্টাগ্রাম স্টোরি অনেক পপুলার হয়ে গেছে। ইনস্টাগ্রামে টেক কোম্পানি গুলা 90% ইনস্টাগ্রামে চলে গেছে, অনেক পপুলার, ওরা ইনস্টাগ্রামে রিলস বানায়, অনেক কিছু বানায়। তো ওই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে ভালো জিনিস পাবেন। যেমন একটা জিনিস দেখাই, এই দুইটা ডিজাইন দেখেন। এখানে আমরা যখন উই আর লুকিং নিউ মেম্বার্স, ঠিক আছে, এটা যদি একটা টেক কোম্পানির জন্য হায়ারিং পোস্ট বানাইতাম, তাহলে আমরা উই আর লুকিং ফর, মনে করেন যে আমরা এখানে ডিজাইনার দিতাম, ঠিক আছে, আমরা এখানে নিচ দিয়ে আহ, একটা কিছু লেখা থাকলে এভাবে দিয়ে দিতে পারি, জিনিসটা কিন্তু কুল, তাই না?
আমরা যদি নর্মাল অ্যাজ ইউজুয়াল হায়ারিং পোস্টের মতো যদি বানাই, জিনিসটা দেখতে ভালো লাগে না। এবার আসি, এই ইমেজটাতে আসি। এই ইমেজটা অনেক ক্লিন, তাই না? যে টিম কোলাবোরেশন, নিউ স্টার্ট আপ, এটাকে আমরা যদি অন্যভাবে যদি এটাকে ফোকাস করি, মনে করেন যে আমাদের টিমে নতুন মেম্বার অ্যাড হয়েছে, আমি সবাইকে একটা ইমেজের মধ্যে দেখাইতে চাচ্ছি, আমরা এরকম একটা লুক দিতে পারি, পারি কিনা? অবশ্যই পারি। এবার এই ডিজাইনটাতে আসেন। এই ডিজাইনটাতে এখানে একটা কার্ড টাইপের একটা ইউআই জোস একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা বানাইছে, তাই না? এটাকে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি? এটাকে ইউজ করতে পারি আমরা একটা বার্থডে পোস্টার হিসাবে। এবার এই ডিজাইনটাতে আসি, দেখেন এই ডিজাইনে অনেক কিছু আছে, যে কোয়ার, ডেভেলপ, ক্রিয়েট, হ্যাং অনেক কিছু আছে। আমরা এই যে বাটন গুলা, প্রত্যেকটা বাটনে আমরা মনে করেন যে আমরা অনেকগুলা একসাথে হায়ারিং করতেছি, তাই না? মনে করেন যে আমরা 5-6টা হায়ারিং করতেছি, একটা ডিজাইনার, ডেভেলপার, এরকম টাইপের। তো আমরা এখানে প্রত্যেকটা নাম দিতে পারি, আমরা এখানে উই আর হায়ারিং এরকম টাইপ দিতে পারি। তো প্রত্যেকটা জিনিস আমরা যে কানেক্ট করে নিতে হবে, জিনিসটা ক্লিন, এবং প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে কানেক্ট করে নিলে আমরা সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবো, তাছাড়া সম্ভব না। আর আপনাকে ওই যে ওই রকম মনমানসিকতা ক্রিয়েট করতে হবে যে আমার ডিজাইন চিনা। আপনি যদি চিনতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি ডিজাইন গুলাকে আশেপাশের ডিজাইন থেকে এনে কানেক্ট করে নিতে পারবেন এবং ওইটা থেকে সুন্দর সুন্দর ডিজাইন আউটপুট বের করতে পারবেন। তো মেইন কথা হচ্ছে রিসার্চ, প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর ডিজাইন দেখতে হবে। ওকে, আর কার কোনো কোশ্চেন? তবে কিভাবে ডিজাইন চিনা বা বোঝা যায়? আচ্ছা, এক্স্যাক্টলি। ডিজাইন চিনা এবং বোঝার জন্য কয়েকটা জিনিস লাগবে। সেটা হইছে আপনাকে বুঝতে হবে ক্লিন ডিজাইন কোনটা এবং ক্লিন ডিজাইন কোনটা না। আবার একটা জিনিস বুঝতে হবে, যেমন হয়েছে আমাদের ডিজাইনে কয়েকটা রুলস আছে, ঠিক আছে? ভিজিবিলি, কম্পোজিশন, তারপরে আবার কন্ট্রাস্ট, এই টাইপের অনেকগুলো আছে, ব্যালেন্স, এই টাইপের অনেকগুলো রুলস আছে। তো ওই রুলস এর দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে ওই জিনিসগুলো মেনটেন হচ্ছে কিনা, মেনটেন হচ্ছে কিনা, এবং ওইটার ভিতরে থেকে আমার ডিজাইনটা ডিফারেন্ট একটা ভাইব ক্রিয়েট করছে কিনা। এটা একটা কম্পোজিশন, বা এটা একটা লেআউট। আমরা টেক্সট গুলাকে এভাবে রাখছি, হয়তো বা আমি চাইলে আরেক ভাবেও রাখতে পারতাম। সেটা হচ্ছে কিভাবে, এখানে একটা ডিজাইন ছিল, 1 মিনিট। এই যে হায়ারিং পোস্ট, আমরা জিনিসটাকে এভাবেও রাখতে পারতাম, তাই না? রাখতে পারতাম, পারতাম কি না? এভাবে রাখতে পারতাম, কিন্তু সেম জিনিসটাকে যদি আমি এইভাবে বানাই, তাহলে কি হয়? এখানে কি মানে কন্ট্রাস্টে কোনো অসুবিধা হয়? অবশ্যই না। আমরা ডিজাইনটাকে নতুন একটা লুক দিতেছি, নতুন একটা ভাইব ক্রিয়েট করতে হেল্প করতেছি, ডিজাইনটাকে একটু ডিফারেন্ট করতে পারতেছি। এটাই হলো মেন খেলাটা, যে আপনাকে দেখে বুঝতে হবে যে আমি কোনটা কোন জায়গাতে বসাইলে কুল লাগবে। যেমন আমি এটা দেখে বুঝে ফেলছি যে আমরা হায়ারিং পোস্টের, এই যে হায়ারিং পোস্ট, প্রজেক্ট ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সিইও, হ্যান ত্যান, কপিরাইটার, এগুলোকে এইভাবেও লিখতে পারতাম। অবশ্যই পারতাম না? এগুলোকে এইভাবে কোয়ার্ক, ডেভেলপ, এগুলো যাতে আমরা প্লেসমেন্ট করতে পারতাম না? অবশ্যই পারতাম। তাহলে কি হইতো, একটা ডিফারেন্ট ডিজাইন লাগতো। আর এইভাবে করলে এজ ইউজুয়াল ডিজাইন, সেম কম্পোজিশন, সেম ডিজাইন, সেম জিনিসপত্র, তাই না? বন্ধন ভাই, আমার আপনার কথা শুনতে পাচ্ছি না। বন্ধন ভাই, আমার আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথাটা আস্তে আস্তে আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, বলেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না হলে সৌরভ ভাই, আপনি স্টার্ট করতে পারেন। সৌরভ ভাই, শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, ভাই, আমি আমি একটা শুনতে প্রবলেম পাচ্ছি। ফেস করতেছিলাম, একটু বলা যাবে? আমার হ্যাঁ, কথা হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, শোনা বলেন। যায়? বলুন বলুন। আমি সৌরভ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথাটা খুব আস্তে আসতেছে। আচ্ছা, এখন কি ঠিক আছে?
মানে দুধ 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 থেকে শোনা যাচ্ছে, মনে হয় যেন আচ্ছা দুধ ঠিক আছে, থেকে। আমি দেখতেছি দেখতেছি। ওকে। ওকে, আপনার কোশ্চেন করেন। তা আমি প্রশ্ন করতেছিলাম কি, আমার একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে কালার কারেকশন নিয়ে। আমি হুম। মানে অনেক ট্রাই করি কালার গুলো কিছু আপডেট করার জন্য, বাট আমি কালার গুলো একটু এলোমেলো করে ফেলি। যেমন ধরেন, আমি কোনো হসপিটালের ডিজাইন করতেছি, এখানে তো হসপিটালের একটা ভাইব থাকবে, কিন্তু ব্লু কালার দেওয়ার ট্রাই করি, বাট কেমন জানি একটা এলোমেলো হয়ে যাচ্ছে, প্রপার ওই ফিলটা আসে না, ওই ইমোশনটা আসে না কালারে, তো আপনার গোলায় ফেলে আর ইমোশন কি আসে ওই না, জায়গাটাতে। এটার মধ্যে কয়েকটা জিনিস কাজ করে। সেটা হচ্ছে যে আহ ঠিক মতো ছবি চুজ করা। আমরা ছবি চুজ করতে থাকি, আমরা জানি না এই যে ছবিটা, তাই না? এই যে ছবিটা নিলাম, মনে করেন এই ছবিটাতে যদি অন্য একটা ছবি হইতো, এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটার মধ্যে পার্থক্য কি বলেন তো? এটা এবং এটার মধ্যে পার্থক্য কি? এই ছবিটাতে উপরে একটা জায়গা আছে, ফ্রি স্পেস আছে, যেখানে আমি চাইলে টেক্সট লিখতে পারি। এখানে আমি চাইলে লিখতে পারবো না, এখানে ল্যাম্প আছে, নিচে জায়গা, এগুলাতে লিখলে ফোকাস হবে না, ভাইব আসবে না। তেমনি প্রত্যেকটা ডিজাইনের জন্য ছবি অনেক ইম্পর্টেন্ট, ছবি চুজ করা। না হলে এই যে ছবিটা চুজ করলাম, আমার এখানে কি এই যে গাছটা খুব ডিস্টার্ব দিছে টেক্সটে, প্রোডাক্টে? কোনো ডিস্টার্ব দেয় না, কারণ আমি উপরে এমনটা জায়গা রাখছি যেখানে আমি চাইলে টেক্সট বসাইতে পারবো এবং টেক্সটকে ভিজিবল থাকবে ওই জিনিসগুলা। আপনি যখন ওই যে বললাম কন্ট্রাস্ট আর অনেক কিছু, এগুলা প্রত্যেকটা ডিজাইনের, মানে একটা ডিজাইনের ক্ষেত্রে প্রত্যেক সবকিছু মিলে একটা ডিজাইন। আপনাকে প্রত্যেকটা ডিজাইন দেখতে হবে, ব্যালেন্স, কন্ট্রাস্ট আছে কিনা, ব্যালেন্স আছে কিনা, ফোকাস হচ্ছে কিনা, লেআউট ঠিক আছে কিনা, কম, এই সবকিছু মিলে। তো আপনাকে ওই যে ফিলটা আসে না, সেটার জন্য শুধু যে টেক্সট বা ইমেজ বা কালার, এটা যে শুধু যে এটাই আপনার কাজ করে তা না, প্রত্যেকটা জিনিস কাজ করে। আপনি সুন্দর একটা ইমেজ চুজ করে শুধু একটা টেক্সট লিখে দিল, ওই ডিজাইনটা ভালো লাগে। এটা নির্ভর করে আপনি কত সুন্দর একটা ইমেজ নিচ্ছেন। এই ইমেজটা দেখেন, তাই না? এটা ল্যাম্প, উপরে সুন্দর করে কি সুন্দর একটা লেখা লিখছে, ভুল না জিনিসটা? অনেক ভালো লাগছে, ক্লিন আমি। এবার আসি এখানে আর একটা ল্যাম্প। এগুলো ইনস্টাগ্রাম স্টোরি, অনেকে ওই যে আমরা স্টোরি বানাই ফোন দিয়ে, এরকম। দেখেন কি সুন্দর একটা টেক্সট লিখছে, থার্সডে, তার তারিখ দিয়ে দিছে, কি সুন্দর করে লিখছে, এই জায়গাটা ক্লিন, তাই না? তো আপনাকে বুঝতে হবে যে ইমেজ কেমন নিব এবং কিভাবে খালি থাকলে ইমেজের টেক্সট বসাইতে পারবো, কোন জায়গাতে বসাইতে পারবো, এগুলো। আর আমি আমি যে কালারের ব্যাপারটা বললাম, কালারটা কিভাবে মানে আপডেট করা যাবে, কালারটা নিয়ে আরেকটু কিভাবে ভালো করা যায়। আমি বলি, কালারটা আমি যে কালার টেক্সট কালার কালার চাই কালারের সেটাও। জন্য আপনাকে বেশি বেশি টিউটোরিয়াল দেখতে হবে। তার সাথে সাথে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। মনে করেন আপনি আপনি একটা মডেল ইউজ করছেন, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে, সাদা না, আপনি এই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডের উপর একটা মডেল ইউজ করছেন, যেটা স্কিন টোন হয়েছে রেড কালার। অবশ্যই রেড কালার স্কিন টোন আপনার ব্লু কালারের সাথে ভালো লাগবে না। রেড কালার স্কিন টোন কোন জায়গাতে ভালো লাগে জানেন? রেড এবং অরেঞ্জ কালার স্কিন টোন। বাংলা লিঙ্কের ডিজাইন দেখছেন আপনি? ফটো বাংলা এঁকের এডিটিং, ডিজাইন তো ফটো রাস্তাঘাটে ফটো বিলবোর্ডে মোবাইলে সব কিছু দেখে। ফটো এডিটিং করলে কয়েকটা জিনিস দেখবেন, ব্যাকগ্রাউন্ড এবং আপনার স্কিন টোন এগুলোর সাথে খুব ম্যাচ করা। এই ডিজাইনটা দেখেন, এখানে ইনস্টাগ্রাম স্টোরি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু ভিনটেজ টাইপের, ইয়েলিশ ইয়েলিশ, টেক্সটটা ইয়েলিশ, হাতটা একটু অরেঞ্জ ইয়েলোর মতো, প্রত্যেকটা জিনিসে একটা ম্যাচ আছে। আপনি যদি মনে করেন একটা প্রোডাক্ট, মনে করেন যে একটা হাসপাতালের ছবি দিলেন, ওই কিছু জিনিসপত্র দিলেন, এক একটা এক এক টোন থেকে নিয়ে আসছেন, প্রত্যেকটাকে একই লাইটে তোলা? অবশ্যই একই লাইটে তোলা না, এক একটা এক এক লাইটে তোলা, এক এক জায়গা থেকে নিয়ে আসছেন। তো সবগুলার কালার গুলাকে আপনাকে মিলাইতে হবে, মিলায়া আপনাকে একটা ডিজাইন কমপ্লিট করতে হবে।
ডিফারেন্ট ডিফারেন্ট টোন থেকে নিয়ে আসলে একই একটা ডিজাইন একই রকম তো থাকবে না, ভিন্ন ভিন্ন মনে হবে। এই জন্য তো আপনার ডিজাইন ভিন্ন ভিন্ন মনে হয়। আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে কালার বা আপনার আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অবশ্যই প্রোডাক্ট কালার ম্যাচ করা, বিভিন্ন এলিমেন্টের কালার ম্যাচ করা, প্রত্যেকটা জিনিস ম্যাচ করাই নিতে হবে, তাহলে আপনার ডিজাইন সবগুলো একই রকম লাগবে, নাহলে আদারওয়াইজ সবগুলোর ডিজাইন ভিন্ন ভিন্ন মনে হবে। এবং একটা ডিজাইনে যখন আপনি ইমেজ ইউজ করবেন, ইমেজটা মনে হবে যে আপনি নিয়ে আসছেন কলকাতা থেকে, প্রোডাক্ট নিয়ে আসছেন মালয়েশিয়া থেকে, এরকম মনে হবে। আপনাকে দেখাই কয়েকটা ডিজাইন, তাইলে আপনি বুঝতে পারবেন যে কি কি জিনিস বুঝাইছে আপনাকে। দেখেন এই প্রোডাক্টে, এই ইমেজটাই দেখেন, আমার মডেল আছে কি ব্লু, ব্যাকগ্রাউন্ডটা কি একটু ব্লুইশ, দেখেন টোন গুলো একই রকম, আমার টেক্সটের সাথে মিলাইছি। এই ডিজাইনে তেমন কিছু না থাকলেও ডিজাইনটাকে অনেক ক্লিন এবং সুন্দর লাগে, কারণ আমি প্রত্যেকটা জিনিস এক একটা এক একটার সাথে মিলিয়ে রাখছি। তো এই জিনিসগুলা আপনাকে মাথায় রাখতে হবে, এক একটা জিনিস যেন এক একটা জিনিসের সাথে ডিজাইন টোন যেন মিল থাকে। যেমন এই যে একটা ডিজাইন, এখানে যেমন আমি একটা পাখনা ইউজ করছি, পাখনার কালারটা দেখেন একটু ব্লুইশ টাইপের, তাই না? ব্লু ব্লু একটা ফিল আছে পাখনার মধ্যে। তো আমরা পাখনাটা যদি শুধু সাদা রাখতাম, শুধু সাদা, তাহলে ওই পাখনাটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতো না। দে- কোনোদিন বা কোনো সময় যেন না মনে হয় একটা জায়গা থেকে জাস্ট কাট কইরা নিয়ে এসে এখানে বসাই দিছে এবং আপনি ডিজাইনটা এভাবে সেরে ফেলছেন। তো অবশ্যই প্রত্যেকটা জিনিস যখন আনবেন বসাবেন, যেন কালার যেন এটাকে ম্যাচ করে ফেলেন, কালার কারেকশন গুলা যদি করেন তাহলে একই রকম লাগবে। বুঝে গেছে? ক্লিয়ার? হ্যাঁ, অনেকটা মোটামুটি আসছে মাথায়। বাকিটা যেমন প্র্যাকটিস করলে বোঝা এখানেও যাবে। এখানেও দেখেন, আপনাকে যদি বলি, এই যে বক্সের মধ্যে একটু রেডিশ কমলা 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 একটা টোন আছে, তাই না? টোন আছে, হালকা একটু রেডিশ কমলা টোন আছে, এই টোনটা যদি না থাকতো আমার ব্যাকগ্রাউন্ডের টোনের সাথে মিলতো না, ভাল লাগতো না। তো আমরা কাজ করার সময় অবশ্যই টোনের বিষয়গুলো মাথায় রাখি। এই যে মায়াটা, এই যে এই ডিজাইনে যে মেয়েটা যে বসাইছে, এটা টোনটা একটু রেডিশ রেডিশ কমলা কমলা, ঠিক আছে? এই টোন গুলা যদি না থাকতো, মনে করেন সাদা চামড়া একটা মায়া বসাই দিছি, ঠিক আছে, তাহলে কেমন হইতো? মনে হইতো যে কাইটা না শুধু বসাই দিছি। ওই যে মানে কি আমরা যে আগে যে করতাম না, কোথাও থেকে কোথাও একটা ছবির শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আই না ফোন দিয়ে কোথাও বসাই দিতাম, হ্যাঁ আমরা অনেক ডিজাইন করে ফেলছি ছোট থাকতে। তো ওইরকম ওইরকম হবে যে না কোথাও থেকে আই না শুধু শুধু বসাই দিছি, এরকম রিয়েলিস্টিক একটা ফিল আসবে। রিয়েলিস্টিক ফিল আনতে হলে আপনাকে ব্যাকগ্রাউন্ডের টোন, বডি টোন এবং আশেপাশে যে এলিমেন্ট টোন গুলো আছে এগুলাকে সব কাছাকাছি নিয়ে আসতে হবে, তাহলে আপনার ডিজাইনটাতে একটা পরিপূর্ণ একটা লুক আসবে এবং মনে হবে যে না এটা একটা ডিজাইন, জাস্ট কাইটাইনা বসাই দিয়ে নাই। ঠিক আছে? তো এগুলোই বিষয়, আপনাকে ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে, ছোট ছোট এলিমেন্ট গুলো, যেমন ব্র্যান্ড কালার সাথে আমি এই যে বক্সটাকে রাখছি এবং মেয়ের বডি টোন রাখছি, এবং ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু রেডিশ এবং কমলা এই টাইপের একটা টোন আছে, একটু কমলা কমলা, মনে করেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা একটা টোন আছে, এটাকে জাস্ট আমি কালার ব্যালেন্স দিয়ে একটু কমলা টোন করে দিছি যাতে করে দেখতে ভাল লাগে এবং আমার ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা জিনিসের সাথে কম্বাইন হয়। ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। ওকে। অনেকটা মোটামুটি হ্যাঁ। ক্ল্যারিটি চলে আসছে। ওকে, থ্যাংক ইউ।